খাবার টেবিলে বসে আছে সবাই। মুগ্ধতা পাশেই দাঁড়িয়ে আছে, খাবার সার্ভ করছে। সবাইকে দেওয়া হলে খেতে বসবে। আফিফের বাবা খেতে খেতে বললেন, পরশু আফিফের জন্য সম্বন্ধ দেখতে যাব। আফিফের মা, তুমি যাবে কি? আফিফের মা, তুমি যাবে কি? বাবার কথায় বিস্মিত হলো আফিফ। খাবার মুখে তুলতে গিয়েও আটকে গেল। তাকে না জানিয়ে মেয়ে দেখার ডেট ফিক্সড করে ফেললো, ভাবতে পারছে না। এতদিন মুখে বললেও আফিফ না করায় কখনো বিয়ের আগায়নি উনি। কিন্তু আজ ডিরেক্ট মেয়ে দেখার ডেট ঠিক। আফিফের মা হাস্যোজ্জ্বল মুখ নিয়ে বললেন, অবশ্যই যাব। আমার বড় ছেলের বউ দেখতে আমি যাব না তাই কি হয়? অনন্যা আপু এক্সাইটেড হয়ে বলল, ওয়াও, ভাইয়ার বিয়ে, আমিও যাব। ওদের কথার মাঝেই বলল আফিফ, বাবা, তুমি আমাকে না জানিয়ে কনে দেখার তারিখ ঠিক করে ফেললে। আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? ছেলের কথায় বিরক্তি প্রকাশ করলেন উনি। কারণ এই 6 মাসে হাজারবার বিয়ের কথা বলেছেন। আফিফ এখন না বলে এড়িয়ে গেছে। তাই বাধ্য হয়ে এবার ওর মতামত না নিয়ে পাত্রী দেখার জন্য যাচ্ছেন উনি। ছেলেকে উদ্দেশ্য করে বললেন, না করলাম না, কারণ তুমি এখন বিয়ে করতে চাও না। কিন্তু আমি পুত্রবধূর মুখ দেখতে চাই, নাতি নাতনির মুখ দেখতে চাই। পরশু কনে দেখতে যাচ্ছি, ইচ্ছে হলে যেতে পারো। বাবার এমন সাফ সাফ কথায় অবাক আফিফ। কিন্তু বিয়ে এখন কি করে করবে? সে তো মনে মনে কাউকে চায়, যাকে নিয়ে বাকিটা জীবন কাটাতে চায়। কিন্তু এটা কি করে বাবাকে বলবে ভেবে পাচ্ছে না। হালকা খাবার খেয়ে উঠে দাঁড়ালো আফিফ। পাশ থেকে মুগ্ধতা বলল, ভাইয়া, আপনি না খেয়ে চলে যাচ্ছেন কেন? খেয়ে যান। মুগ্ধতার কথা শুনে ভ্রু কুঁচকে তাকালেন আফিফের বাবা। কড়া কণ্ঠে বললেন, তেজ দেখানো হচ্ছে আমায়? যতই তেজ দেখাও না কেন, এবার তোমার বিয়ে দিয়েই ছাড়বো আমি। বাবার কথার পিঠে কিছু বলল না আফিফ। রাগ দেখিয়ে হন হন করে বাসা থেকে বেরিয়ে গেল। সেদিনের পর থেকে মুগ্ধর সাথে কথা বলে না মুগ্ধতা। এই পর্যন্ত অনেকবার কথা বলার চেষ্টা করেছে মুগ্ধ, কিন্তু মুগ্ধতা সবসময় এড়িয়ে গেছে। তার ব্যবহার পরিষ্কার বুঝিয়ে দিয়েছে সে কথা বলতে চায় না মুগ্ধর সাথে। মুগ্ধ হতাশ হয়ে বারবার ফিরে গেছে। একটা ভুল অনেকটা দূরে পাঠিয়ে দিল মুগ্ধকে। মুগ্ধতার সামনে কান ধরে মুখ কাচুমুচু করে দাঁড়িয়ে আছে স্নেহা, হৃদয় আর রিদিকে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে চরম অবাক মুগ্ধতা। ম্যাম এভাবে কান ধরে আছে কেন বুঝতে পারছে না মুগ্ধতা। তাও আবার মুগ্ধর ফ্রেন্ডদের সাথে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে মুগ্ধতা। অন্যদিকে এদের এই অবস্থা দেখে মুখ চেপে হাসছে তিথি। রিদিকে উদ্দেশ্য করে বলল, মুগ্ধতা ম্যাম, আপনি এখানে কান ধরে দাঁড়িয়ে আছেন কেন? মুগ্ধতার কথা শুনে চোখ বড় বড় করে তাকালো তিথি। ম্যাম, সম্বোধনটা মাথায় ঢুকছে না তার, তাই মুগ্ধতাকে উদ্দেশ্য করে বলল, এই তুই ম্যাম কাকে বলছিস? তিথির কথা বিরক্তি প্রকাশ করলো মুগ্ধতা। বিরক্তি নিয়ে বলল, আরে চিনিস না, উনি আমাদের নিউ ম্যাম, ওই যে আদিবা ম্যাম উনি। মুগ্ধতার কথায় চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল তিথির। মুহূর্তে অট্ট হাসিতে ফেটে পড়ল সে। তিথিকে সামলে হেসে বলল, তোর মাথায় নিজ্ঞাত প্রবলেম আছে। ইনি আদিবা ম্যাম বলে আবারও হাসতে লাগলো তিথি। তিথির কথায় চোখ ছোট ছোট করে তাকালো মুগ্ধতা। আদিবা ম্যামকে নিয়ে এভাবে হাসছে কেন, আর আমাকেই বা পাগল বলছে কেন? সন্দেহ নিয়ে প্রশ্ন ছুড়ল মুগ্ধতা। ইনিই আদিবা ম্যাম। কেন, এতে তোর কোনো সমস্যা আছে? হাসি থামিয়ে বলল তিথি, অবশ্যই আছে। ও হলো মুগ্ধ ভাইয়ার ফ্রেন্ড রিদি আপু। এখন তুই বল, ভাইয়ার ফ্রেন্ড কি করে ম্যাম হয়? তিথির কথায় অবাক মুগ্ধতা। উনি ম্যাম নন? তাহলে সেদিন যে উনি আমাকে বললেন মুগ্ধ আমার নামে কমপ্লেন করেছে। আমার ভাবনার মাঝেই পেছন থেকে বলে উঠল মুগ্ধর গলা পেছন ফিরে তাকালাম আমি। বিস্মিত চোখে তাকিয়ে আছি তার দিকে। কি মুগ্ধতা, এটাই ভাবছো তো? ও যদি ম্যাম না হয় তাহলে সেদিন তোমাকে আমার কাছে ক্ষমা চাইতে বলল কেন? আর শাস্তির ভয়ই বা দেখালো কেন? মুগ্ধর কথায় বেশ কিছুটা চমকে উঠলাম আমি। মুগ্ধ কি পরে বুঝলো? এই কথাগুলো ঘুরপাক খাচ্ছে আমার মাথায়। এসব কি হচ্ছে তার সাথে, তার কিছুই মাথায় ঢুকছে না। হতবিহ্বল চোখে মুগ্ধর দিকে তাকিয়ে আছি আমি।
তখনই বলে উঠল তিথি, তার মানে রিদি আপু আদিবা ম্যাম সে যে তোকে মুগ্ধ ভাইয়ের কাছে ক্ষমা চাইতে বলেছিল। মাথা নাড়িয়ে সম্মতি জানালো মুগ্ধতা। এতক্ষণে বুঝতে পারলো তিথি এসবের কিছুতেই মুগ্ধর দোষ নেই। ওরা মুগ্ধতার দুর্বলতা জানতে পেরে ওকে বাকি সবার মতো মুরগি বানিয়েছে। তখন মুগ্ধ বলল, মুগ্ধতা তুমি জানো, যা জানো তার কিছুই আমি করিনি। ওরা সবাই আমার ফ্রেন্ড, আমি কারো কাছে কোনো কমপ্লেনও করিনি। ওরা জাস্ট তোমাকে মজা করে এসব বলেছে। আর তুমিও ভেবেছ এই সব কিছুই আমি করেছি, যদিও আমার কোনো দোষ নেই। তবুও ওরা আমার ফ্রেন্ড। সেদিন সব কিছু আমার চোখের সামনে ঘটেছিল, তবুও চুপ ছিলাম আমি। তখন চুপ থাকা উচিত হয়নি, ওদের থামানো উচিত ছিল। এটা না করে আমি অন্যায় করেছি, তার জন্য ক্ষমা প্রার্থী। এই কদিন তোমাকে সব কিছু খুলে বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। তাই যা হয়েছে সব ভুলে যাও। আমি ওদের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। সরি মুগ্ধতা। মুগ্ধর সাথে বাকি সবাই বলে উঠল, সরি মুগ্ধতা, আমরা না বুঝে মজার ছলে অন্যায় করে ফেলেছি। প্লিজ আমাদের ক্ষমা করে দাও। সকলের এমন বিহেভে অবাক মুগ্ধতা, কি বলবে বুঝতে পারছে না। শুধু শুধু মুগ্ধকে ভুল বুঝে যা তা বলেছে। সকলের উদ্দেশ্যে বলে উঠল, ইটস ওকে, আপনাদের এভাবে ক্ষমা চাইতে হবে না। তবে এটাই বলবো, এভাবে কাউকে অপদস্থ করা ঠিক নয়। এরকম আর কারো সাথে করবেন না। আর মুগ্ধ, এতে আপনার কোনো দোষ নেই, তাই ক্ষমা চাওয়ার প্রশ্ন ওঠে না। মুগ্ধতার কথা শুনে হাঁপ ছেড়ে বাঁচল সবাই, কান ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এভাবে এখানে সবার জড়ো হওয়ার একটাই কারণ, মুগ্ধকে খুশি করা। মুগ্ধর গোমরা মুখ বন্ধুদের মধ্যে কেউ দেখতে পারছিল না, তাই বন্ধুর মুখে হাসি ফোটানোর জন্য মুগ্ধতার কাছে সরি চাইছে। বন্ধুর জন্য যেমন মুগ্ধতাকে শাস্তি দিয়েছিলে, আজ আবার সেই বন্ধুর জন্য মুগ্ধতার কাছে ক্ষমাও চাইতে পিছপা হয়নি। মুগ্ধতার কাছে ক্ষমা চেয়ে নিজেকে হালকা লাগছে খুব। মনে হচ্ছে বুকের উপর থেকে ভারী বোঝা সরে গেছে। এই কদিন ঠিক মতো ঘুমাতে পারিনি, খেতে পারিনি মুগ্ধ। শুধুই চোখের সামনে মুগ্ধতার মায়াবী মুখ ভেসে উঠত। এখন সব ঠিক হয়ে গেছে। মুগ্ধতা সত্যিটা জানতে পেরেছে। একে একে সকলে চলে গেল। মুগ্ধ এখনও ওখানে দাঁড়িয়ে মুগ্ধতাকে দেখে চলেছে। লাল খয়েরি ড্রেসে খুব মানিয়েছে মেয়েটাকে। মুগ্ধ হয়ে দেখছে মুগ্ধতাকে। পাশ থেকে রাতুল বলল, দোস্ত আর কত দেখবি, এবার একটু চোখ সরা। এভাবে হ্যাবলার মতো তাকাতে থাকলে ও ও তোকে পাগল ভাববে। রাতুলের কথায় মুচকি হাসল মুগ্ধ। চোখ সরিয়ে নিয়ে বলল, কই দেখছি না তো, আমি এমনি তাকিয়ে আছি। ওদের কথার মাঝেই তিথি বলল, মুগ্ধতা চল, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তিথির কথায় মুগ্ধতা মাথা নাড়ালো। মুগ্ধর কাছ থেকে বিদায় নিয়ে দুজনে ক্লাসের উদ্দেশ্যে চলে গেল। মুগ্ধতা আর তিথির যাওয়ার দিকে মুগ্ধ আর রাতুল দুজনে চেয়ে রইল। আফিফের জন্য পাত্রী দেখার জন্য রেডি হচ্ছে সবাই। অনন্যাও যাবে। এদিকে গাল ফুলিয়ে নিজের রুমে পায়চারি করছে আফিফ। সে মিতুলকে ভালোবাসে, সেটা কি করে সবাইকে বলবে সেই চিন্তায় বিভোর। তাছাড়া সে বা কি এখন বিয়ে করতে রাজি হবে? মিতুল যে মেয়েটাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে আফিফ, এখন তাকে ছাড়া কাউকে জীবনে জড়ানো একেবারে ইম্পসিবল তার জন্য। এদিকে তার জন্য পাত্রীও দেখছে। কি করবে আফিফ ভেবে পাচ্ছে না। তাছাড়া এখন যদি বাসায় বলে কাউকে ভালোবাসে, পরে যদি দেখা যায় সেই মেয়েটির জীবনে অন্য কেউ আছে, তাহলে এভাবে মেয়েটির সাথে কথা না বলে বাসায় তার কথা জানতেও পারবে না। মিতুলের সাথে কথা বলা এখন খুব জরুরি, কিন্তু বিয়ে আটকাতে কিছু একটা করতে হবে তাকে। তাই সিদ্ধান্ত নিল বাবার সাথে পাত্রী দেখতে যাবে। ভার্সিটি যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষারত মুগ্ধতা। আফিফের জন্য পাত্রী দেখতে গেছে অধরা, আর মুগ্ধতা বাদে সবাই। যদিও মুগ্ধতার যাওয়ার ইচ্ছে ছিল, আঙ্কেলও বলেছিল, কিন্তু আন্টি বারণ করায় যায়নি মুগ্ধতা। আজ রিকশা কোথাও দেখা যাচ্ছে না। এই গরমে দাঁড়িয়ে থাকতেও আর ইচ্ছা করছে না মুগ্ধতার। দাঁড়াতে দাঁড়াতে বিরক্ত হয়ে হাত ঘড়ির দিকে তাকালো। ক্লাস শুরু হতে আর 20 মিনিট বাকি। ফার্স্ট ক্লাস আবিদ স্যারের, যার ক্লাসে লেট হলে কান ধরিয়ে রাখেন উনি। বিরক্তি নিয়ে রিকশার আশায় তাকিয়ে আছে মুগ্ধতা। হঠাৎ সামনে এসে একটা বাইক থামলো।
বাইকের ছেলেটার হেলমেট পরিহিত। এভাবে ছেলেটাকে দাঁড়াতে দেখে ভ্রুজোড়া কুঁচকে গেল মুগ্ধতার। বিস্ময় চোখে তাকিয়ে আছে ছেলেটার দিকে। তড়িঘড়ি করে হেলমেট খুলে মুগ্ধতার সামনে দাঁড়ালো ছেলেটা। ছেলেটাকে দেখে অবাক মুগ্ধতা, কারণ সামনে থাকা ছেলেটা আর কেউ নয়, মুগ্ধ। প্লিজ প্লিজ, আমি মুগ্ধ। তুমি তো আমার ডেঞ্জারাস মেয়ে। কখন আক্রমণ করো বলা যায় না। এখন ছিনতাইকারী ভেবে আবার আঘাত শুরু করো না। মুগ্ধর কথায় বেশ লজ্জা পেল মুগ্ধতা। সত্যি সেদিন 7-5 না ভেবে অকারণে আঘাত করেছিল। এটা নিছক বোকামি ছাড়া আর কিছুই নয়। সেদিনের কথা মনে হলে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে তার। মুগ্ধতাকে লজ্জা পেতে দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে মুগ্ধ। লজ্জা পেলে মেয়েটাকে ভারী মিষ্টি দেখায়। গাল দুটোয় হালকা লাল আভা দেখা যাচ্ছে। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, দেখুন, সেদিনের ব্যাপার আর আজকের ব্যাপার একেবারে আলাদা। আর এটা বারবার বলে লজ্জায় ফেলার কি আছে বুঝি না আমি। মুগ্ধতার কথায় স্মিত হাসল মুগ্ধ। প্রসঙ্গ পাল্টে বলল, এখানে এভাবে দাঁড়িয়ে রিকশার অপেক্ষা করছো বুঝি? মাথা নাড়িয়ে সম্মতি জানালো মুগ্ধতা। হ্যাঁ, সে রিকশার জন্যই অপেক্ষা করছে। মুগ্ধতাকে উদ্দেশ্য করে বলল, এই রাস্তায় এখন রিকশা পাবে বলে মনে হয় না আমার। চলো, আমিও ভার্সিটিতে যাচ্ছি, তোমাকে নামিয়ে দেব। না ভাইয়া, লাগবে না, আমি যেতে পারবো। আরে এত হেজিটেট করছো কেন? এই কাক ফাটা রোদে সারাদিন দাঁড়িয়ে রিকশা পাবে না, তার চেয়ে আমার সাথে চলো। মুচকি হেসে, আর হ্যাঁ, আমি তোমাকে কিডন্যাপ করব না, বিশ্বাস রাখতে পারো। ওনার সাথে যেতে একটুও ইচ্ছে ছিল না আমার, কিন্তু ক্লাসে লেট হয়ে যাচ্ছে, তার উপর এত রোদে দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগছে। কিন্তু ওনার সাথে যাওয়াটা উচিত হবে বলে মনে হচ্ছে না আমার। আবার না গিয়েও উপায় নেই, এতক্ষণে মাথা ব্যথা শুরু হয়ে গেছে, তাই বাধ্য হয়ে ওনার জোরাজোরিতে ওনার সাথে যেতে হলো আমায়। বাইক চলছে, ওনার মাঝে কিছুটা ফাঁক রেখেছে মুগ্ধতা, যাতে মুগ্ধর সাথে ওর শরীর না লাগে। এদিকে মুগ্ধতাকে এভাবে বসতে দেখে মুচকি মুচকি হাসছে মুগ্ধ তার মুখটা বাংলার প্যাচের মতো করে রেখেছে, যা দেখে আরও বেশি হাসি পাচ্ছে তার। হঠাৎ কিছুটা শব্দ করেই হেসে উঠল মুগ্ধকে আচমকা হাসতে দেখে ভ্রু কুঁচকে এলো মুগ্ধতার। কপাল ভাঁজ করে বলে উঠল, এভাবে আচমকা অকারণে পাগলের মতো হাসছেন কেন আপনি? মুগ্ধতার কথায় আরও বেশি হুঙ্কার দিয়ে শব্দ করে হেসে উঠল মুগ্ধ। বাইক চালাতে চালাতে বলল, কিডন্যাপার, ছিনতাইকারী, এখন পাগল। ওয়াও, নামগুলো জোস, যদিও এটার নামও আমার সাথে যায় না, তবুও নামগুলো দারুণ। মুগ্ধ শীতল কণ্ঠ শুনে বেশ অবাক হলো মুগ্ধতা। যেখানে এই উপাধিগুলো পেয়ে মন খারাপ করার কথা, সেখানে মুগ্ধ হাসছে স্টেজ। কোনো কথা না বলে চুপ করে রইল। হঠাৎ খুব জোরে হোঁচট খেলো মুগ্ধতা। হোঁচটের তাল সামলাতে না পেরে মুগ্ধকে 2 হাতে পেছন থেকে জড়িয়ে ধরল। মাছের ফাঁকা জায়গাগুলো পূরণ করে মুগ্ধর গা ঘেঁষে বসেছে। ওর এই অবস্থা দেখে মুগ্ধ মুখ চেপে হাসছে মুগ্ধ। এতটা দূরে বসাটা মানতে পারছিল না মুগ্ধ, তাই খুব স্পিডে বাইক চালাচ্ছিল। আর রাস্তায় কিছু একটার উপর দিয়ে খুব স্পিডে যাওয়াই হোঁচট খায়। কিছুক্ষণ পর নিজেকে সামলে মুগ্ধকে ছেড়ে বলে উঠল, সরি, আমি নিজের ব্যালেন্স রাখতে পারিনি। আবার নিজের জায়গায় যাবে। তখনই মুগ্ধ বলল, এভাবে আধা মাইল ফাঁকা রেখে বসলে অ্যাক্সিডেন্ট হতে পারে। যেখানে আছো সেখানেই থাকো, এতে তোমারই ভালো। দেখলে না, এক্ষুনি পড়ে যাচ্ছিলে। মুগ্ধ ভুল বলেনি, কথাটা ঠিকই, তাই সরতে যেও সরল না মুগ্ধতা। বাধ্য মেয়ের মতো মুগ্ধতা কথা শুনছে দেখে হাসল মুগ্ধ। পাত্রীর বাসা থেকে বাসায় এসে সেই লেভেলের রাগ নিয়ে বসে আছেন আফিফের বাবা। এত সুন্দর একটা মেয়েকে রিজেক্ট করে এলো, ভাবতে পারছেন না উনি। ওনার হিসাব মতে এই মেয়ের উপযুক্ত ওনার ছেলে নয়, সেখানে ওনার ছেলে মেয়েটাকে অপছন্দ করলো। অথচ রূপে গুণে কোনো অংশে কম নয়, আচার ব্যবহারও বেশ মার্জিত। এখন নিজের ছেলেকে বলদ ছাড়া কিছুই মনে হচ্ছে না ওনার। বলদ না হলে আজকালকার দিনে কেউ এমন মেয়ে হাতছাড়া করে নাকি? মেয়েটা ওনার পুত্রবধূ হচ্ছে না ভাবলেই মন খারাপ হয়ে গেল ওনার। বাবার এমন অবস্থা থেকে বেশ হাসি পাচ্ছে অধরা আর অনন্যার। আফিফ গম্ভীর মুখে বসে আছে,
তার একটাই কারণ, তার বাবা এখন যদি আফিফ কিছু বলে তাহলে ক্ষেপে যা তা বলবেন উনি, তাই চুপ থাকাই শ্রেয়। বিয়ে আটকানোটা জরুরি ছিল, এটা করতে পেরেছে, এতেই খুশি আফিফ। আফিফের দিকে কিছুক্ষণ তাকিয়ে উনি বললেন, তুমি মেয়েটাকে রিজেক্ট করলে কেন? আমার জানা মতো ওর মতো লক্ষ্মী হতেই পারে না, তাহলে তুমি ওকে অপছন্দ কেন করলে? বাবার কথার জবাবে কি বলবে আফিফ ভেবে পাচ্ছে না। এই পর্যন্ত অনেকবার একই প্রশ্ন করেছেন উনি, কিন্তু তার জবাব দিতে পারেনি। আমতা আমতা করে বলল, দেখো বাবা, মেয়েটার নাক বোচা আর অতিরিক্ত ফর্সা হওয়ায় কেমন যেন সাদা ভূত লাগছিল। এত সুন্দর ভূত বিয়ে করতে নারাজ আমি, তাই একে অপছন্দ আমার। ছেলের কথায় দীর্ঘশ্বাস ফেললেন উনি। যেখানে সবাই সাদা চামড়ার পেছনে দৌড়ায়, সেখানে ওনার ছেলে মেয়েটাকে সাদা ভূত বলল। তাছাড়া সবাই এই সাদা চামড়ার মায়ায় পড়ে সেখানে ওনার ছেলে দৌড়ে পালালো। ওনার ছেলে আর 10টা ছেলের মতো সাদা চামড়ার পেছনে দৌড়াচ্ছে না দেখে গর্ব অনুভব করলেন উনি, আর বললেন, এই প্রথম তোমার কোনো ডিসিশনে গর্ব অনুভব করছি আমি। তুমি প্রমাণ করেছ শুধু সাদা দেখে জীবনসঙ্গী নির্বাচন করা বোকামি। বাইরের চাকচিক্য দেখে আকৃষ্ট হওয়ার চেয়ে ভেতরের সৌন্দর্যের প্রতি মুগ্ধ হওয়া শতগুণ ভালো। এবার তোমার জন্য দেখতে অতটা সুন্দর না হলেও সুন্দর মনের মানুষ খুঁজে বার করব আমি। বাবার কথায় কিছুটা হেসে রুমে চলে গেল আফিফ। পরের বার মেয়ে দেখার আগে মিতুলের ডিসিশন জেনে নেওয়া যাবে। ও রাজি হলে বাবাকে বলে ওর বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে। মুগ্ধতাকে মুগ্ধর সাথে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সবাই, বিশেষ করে অবাক তিথি। বাইকে বসে মুগ্ধতাকে নিয়ে একেবারে ভার্সিটির ভেতরে ঢুকলো মুগ্ধ। সিনিয়র বিধায় ভার্সিটির কম বেশি সবাই চিনে মুগ্ধকে, অনেকে ক্রাস্ট ওর উপর। মুগ্ধতার সাথে ওকে দেখে অনেকের মন ভেঙে গেছে ইতিমধ্যে। সবাই ধারণা করে নিয়েছে এটা মুগ্ধের গার্লফ্রেন্ড। মুগ্ধর ফ্রেন্ড সার্কেল অবশ্য ওর হাব ভাব ধরে নিয়েছে, ও মুগ্ধতাকে ভালোবাসে। সেজন্যই মুগ্ধতা যখন কথা বলছিল না তখন উদাস উদাস লাগতো ওকে, মন খারাপ করে বসে থাকতো। বাইক থেকে নামতেই স্নেহা আর রিদি ঘিরে ধরলো ওদের। রিদি বলল, তোরা দুজন একসাথে? আমি ভুল দেখছি না তো? বলে চোখ ডলে আবারও তাকালো রিদি। স্নেহাকে উদ্দেশ্য করে বলল, এই স্নেহা, আমি স্বপ্ন দেখছি না তো? আমাকে একটা চিমটি কাটতো। আরে না, এটা সত্যি, মুগ্ধকে উদ্দেশ্য করে বলল স্নেহা। তোরা একসাথে? মুগ্ধতাকে কোথায় পাইলি তুই? মুগ্ধর ফ্রেন্ডদের কথায় চরম বিরক্ত মুগ্ধতা। এতগুলো কথা ফেস করতে হবে জানলে কিছুতেই মুগ্ধর সাথে আসতো না সে। এখন সবাইকে হাজার খানিক প্রশ্নের জবাব দিতে হবে। উফ, অসহ্য। পাশ থেকে দৌড়ে এলো তিথি, প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে। ওদের উদ্দেশ্যে বলল মুগ্ধ। মুগ্ধতা রোদের মধ্যে দাঁড়িয়েছিল, কোথাও রিক্সা পাচ্ছিল না, তাই আমি ওকে ড্রপ দেওয়ার কথা বলি, কিন্তু উনি আসতে চাননি। পরে আমি জোর করেই নিয়ে এসেছি। এই যা, আর কিছু নয় বলে হন হন করে চলে গেল মুগ্ধ। ভার্সিটির মাঠের মধ্যে বসে গল্প করছে তিথি আর মুগ্ধতা, সাথে যোগ দিয়েছে অনেকে। ওপরতলা থেকে অপলকভাবে মুগ্ধতার দিকে তাকিয়ে আছে মুগ্ধ। আজ মুগ্ধতাকে সত্যিই অন্যরকম লাগছে। হোয়াইট ড্রেস আপ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, এতেই মিষ্টি লাগছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মুগ্ধতা যার মুখে আজ পর্যন্ত মৃদু হাসি ছাড়া বিকট শব্দ করে হাসি দেখেনি মুগ্ধ, এইটুকু হাসি যেন মুগ্ধকে পাগল করার জন্য যথেষ্ট। মেয়েটার মুখে অদ্ভুত এক মায়া আছে, যে মায়ায় আটকে গেছে মুগ্ধ। চাইলেও সেই মায়া থেকে বের হওয়া সম্ভব নয় ওর। মেয়েটা অন্য সবার থেকে একদম আলাদা, কেমন চুপচাপ থাকতে পছন্দ করে, তবে বেশ ঝগড়াটে, সেটা প্রথম দেখাতেই বুঝতে পেরেছে ও। আজ পর্যন্ত খুব বেশি কারো সাথে কথা বলতেও দেখেনি, ক্লোজ ফ্রেন্ড বলতে একমাত্র তিথি। তাছাড়া কয়েকজনের সাথে কথা বললেও ওটা জাস্ট ফর্মালিটি। এক ধ্যানে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মুগ্ধতার। মুগ্ধ হচ্ছে চমক। হঠাৎ কাঁধে কারো হাত পেয়ে চমকে ওঠে মুগ্ধ, পেছন থেকে তাকিয়ে হতভাগ। সকলের উদ্দেশ্যে বলল, এ কি, তোরা সবাই ভ্রুকুচকে আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? রিদি, কি মামা, এখানে দাঁড়িয়ে কি দেখছো?
আকাশের চাঁদ আজ মাটিতে নেমে এসেছে নাকি? সকলের কথায় বেশ লজ্জা পেল মুগ্ধ। মাথা চুলকাতে চুলকাতে বলল, না রে বাবা, এরকম কিছু না, এমনি এখানে দাঁড়িয়ে বাহিরটা দেখছিলাম। মুগ্ধর কথায় ভুবন কাঁপানো হাসি দিয়ে উঠল সবাই। আচমকা সকলকে হাসতে দেখে ভ্রু কুঁচকে তাকালো মুগ্ধ। হাসি থামিয়ে থামিয়ে নিচের দিকে তাকিয়ে হৃদয় বলল, এমনি দাঁড়িয়ে ছিলিস, তাও আমাদের ছাড়া? বিশ্বাস করতে পারছি না যে মুগ্ধ বন্ধুদের ছাড়া 1 মিনিটও থাকতে পারে না, সে আজ এতক্ষণ ধরে এখানে আছে। তাছাড়া মুগ্ধতা যখন নিচে বসে আছে তখন তুই তো ওপরে থাকবি, এটাই স্বাভাবিক। হঠাৎ স্নেহা বলল, এভাবে লুকিয়ে লুকিয়ে না দেখে সামনাসামনি বসিয়ে দেখছিস না কেন? আন্টি অসুস্থ, তোর বউ দেখার জন্য কতদিন ধরে তোকে বলে চলেছে, এবার সেই ব্যবস্থা কর ভাই। স্নেহার সাফ কথায় চোখ বেরিয়ে আসার উপক্রম মুগ্ধর। একটু তদারকি ছিল, আর এই মেয়ে কিনা বিয়ে পর্যন্ত নিয়ে গেল। মুগ্ধ বলল, এবার থামবি তোরা, একটু দেখছিলাম, কারণ ওকে দেখতে ভালো লাগে আমার। মুগ্ধতার দিকে মুখ করে ওই চোখ দুটোর দিকে তাকালে কোথায় যেন হারিয়ে যায়। ওর মুখখানা দেখলে অদ্ভুত এক প্রশান্তি পায় মনে। কথাগুলো আর মনে বলে চলেছে মুগ্ধ। রাতুল, হৃদয়, হৃদি ও স্নেহা মুখ চেপে হাসছে, সেদিকে খেয়ালই নেই তার। হঠাৎ হৃদির কথা শুনে হুঁশ ফিরল মুগ্ধর। মেয়েটাকে ভালোবাসিস? স্নেহার দিকে চোখ ছোট করে তাকালো মুগ্ধ। ভালোবাসা? স্নেহার কথার প্রতি উত্তরে বলল মুগ্ধ, ভালোবাসি কিনা জানি না, তবে ওকে আমার চাই। ওর দিকে তাকিয়ে মুগ্ধ হতে চাই, ওর হাতে ধরে চলতে চাই। কথাগুলো বলে চলেছে মুগ্ধ। হঠাৎ কারো গলা পেয়ে পেছন ফিরে তাকালো মুগ্ধ। আমি আগেই বুঝতে পেরেছিলাম মুগ্ধতার প্রতি দুর্বল হয়ে পড়েছ তুমি। কিন্তু ভাইয়া, মুগ্ধতা প্রেম ভালোবাসায় বিশ্বাস করে না, ভালোবাসার প্রতি ঘৃণা জমে আছে ওর। ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে গেছে, কাউকে বিশ্বাস করে না। তিথির মন্তব্য শুনে হতবাক সবাই। তাহলে কি মুগ্ধর ভালোবাসার ফুল ফোটার আগেই ঝরে যাবে? এটাই মুগ্ধর ফার্স্ট লাভ। তবে কি ফার্স্ট লাভই জীবন থেকে মুছে যাবে? না, কিছুতেই হতে দেওয়া যাবে না। তিথির কথার জবাবে স্নেহা বলল, কি বলছো তিথি? এটা যদি হয় তাহলে মুগ্ধর কি হবে? যদিও মুগ্ধ মুখে কিছু বলছে না, কিন্তু ওর আচার আচরণে এটা স্পর্শ ও মুগ্ধ তাকে খুব ভালোবাসে। ওকে ছাড়া বাঁচতে পারবে না এটা জানি, কারণ কাউকে না পেলে কেউ মরে যায় না, কিন্তু বিশ্বাস করো, ভালো থাকবে না। আমি জানি আপু, আর বুঝতেও পারছি, কিন্তু যেটা সত্যি সেটাই বলছি। আরও আগে ভাইয়াকে বলতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া যদি উল্টা পাল্টা কথা বলে, তাই ভয়ে বলিনি। আজ সাহস জুগিয়ে বলতে এসে তোমাদের কথা শুনে আরও সাহস পেলাম। মুগ্ধতা কাউকে বিশ্বাস করে না আপু, এটাই সত্যি। ভাইয়া মুগ্ধতাকে জয় করতে পারে, তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না, কারণ আমি চাই মুগ্ধতা ভালো থাকুক। আমি সব সময় চাই এমন কাউকে যেন ও পাশে পায়, যে নিজের থেকেও বেশি ভালোবাসে ওকে ওকে ভালো রাখে। আর আমি জানি তুমি ওকে খুব ভালো রাখবে। কিন্তু ভাইয়া, মুগ্ধ তো এসব মানবে না। তিথির কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে মুগ্ধ। নিচের দিকে তাকিয়ে মুগ্ধতাকে একবার দেখে নিল। একটা দীর্ঘশ্বাস ফেলে তিথিকে উদ্দেশ্য করে বলল, মুগ্ধতা কাউকে বিশ্বাস করে না, আবার তোর কথা অনুযায়ী ভালোবাসার বিশ্বাস করে না। তাহলে কি মুগ্ধতা, না মানে তুই কিছু মনে করিস না, ওকে কাউকে ভালোবাসতো? কেউ কি ওকে ঠকিয়েছে তিথি? মুগ্ধর কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল তিথি। মুগ্ধকে কিভাবে কথাটা বলবে বুঝতে পারছে না, তাও ওকে বলতে হবে, কারণ রঙিন স্বপ্ন দেখিয়ে যদি আদনানের মতো ওকে দুঃখের সাগরে ভাসিয়ে চলে যায়, তখন নিজেকে ক্ষমা করতে পারবে না তিথি। যদিও মুগ্ধ সেরকম ছেলে নয়, তবুও মানুষ পরিবর্তনশীল প্রাণী, কখন কিভাবে বদলে যায় কেউ বলতে পারে না। দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না ভাইয়া, সত্যিটা জানার পর তুমি ওর সম্পর্কে কি ভাববে। আসলে ও একটা ছেলেকে ভালোবাসতো, ছেলেটা ওকে পাগলের মতো ভালোবাসতো। বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের দিন ছোট্ট একটা বিষয় নিয়ে ওকে বিয়ের আসরে ফেলে চলে যায়। তারপর সবটা খুলে বললাম ভাইয়াকে। সব কিছু শুনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে মুগ্ধ। যাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে সে অন্য কাউকে ভালোবাসতো, ভাবতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল।
কি করবে এখন মুগ্ধ ভাবতে পারছে না। পাশ থেকে রাতুল বলল, আচ্ছা ছেলেটাকে ভালোবাসতো, কিন্তু এত কিছুর পর নিশ্চয়ই আর সেই ভালোবাসা কাজ করবে না, তাই টেনশনের কোনো কারণ নেই। এখন মুগ্ধর ভালোবাসা দিয়ে ঠিক ওর মনে জায়গা করে নেবে তিথি। সেটা পারবে যদি ভাইয়া চায়। ভাইয়াও খারাপ কোনো মেয়ে নয়। তাছাড়া আজকালকার মেয়ের সম্পর্কে জড়িয়ে রিলেশনের নামে নোংরামে করে বেড়ায়, কিন্তু ও সেরকম নয়। শুধু সম্পর্ক ছিল, আর কিছু নয়। এবার ডিসিশন তোমার। পাশ থেকে আনমনে রাতুল বলল, ভালোবাসার মানুষটাকে যখন চোখের সামনে থেকে দেখে তাকে ভালোবাসি, কথাটা বোঝাতে না পারার মতো ব্যর্থতা আর কিছুতেই নেই। কেউ যদি বুঝতে না চায়, পৃথিবীর কেউ তার মনের কোণের ফিলিংসটা বোঝাতে পারে না। এখন মুগ্ধতা যদি বুঝতে না চায়, তাহলে মুগ্ধর কিছু করার নেই। এখন ওই স্থির হয়ে দাঁড়িয়ে আছে মুগ্ধ, এক দৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধতার দিকে। বড্ড বাসে মেয়েটাকে। এখন ওর কাছ থেকে দূরে সরে আসা কি আদৌ সম্ভব? না, কিছুতেই সম্ভব নয়। ওর অতীত জেনে ওর প্রেমে পড়েনি মুগ্ধ, তাহলে আজ কেন ওর অতীত শুনে পিছিয়ে আসবে মুগ্ধ? কিছুতেই পিছাবে না। হঠাৎ সবাইকে অবাক করে বাঁকা হেসে বলল, তোরা এত টেনশন করিস না তিথি, তুই তো জানিস যেভাবেই হোক আমার প্রয়োজন আমি ঠিক মিটিয়ে নিই। মুগ্ধতাকে আমার প্রয়োজন, এটাও ঠিক মিটিয়ে নেব আমি। ও পূর্বে একজনকে ভালোবাসতো, এখন আমাকে ভালোবাসবে। কনফিডেন্টলি কথাটা বলল মুগ্ধ। ওর কথা শুনে উপস্থিত সবাই অবাক, চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেছে। পাশ থেকে হৃদয় বলল, এতটা কনফিডেন্টলি কথা বলছিস কি করে? তোর কি মনে হয় একটা ভাঙা মনের মেয়ে এত সহজে তোকে আপন করে নেবে? কখনো নেবে না। উফ, বললাম না এত চিন্তা করিস না, যা হবে পরে দেখা যাবে। আর শোন, ভাঙা মনের মেয়েরা কি পারে আর কাউকে পরে আর কি কাউকে ভালোবাসে না? আশপাশ দেখে বল, ভালোবাসলে বাসে তো, তাহলে মুগ্ধতাও ভালোবাসবে বলেই কাউকে কিছু না বলে চলে গেল মুগ্ধ। হতভম্ব দাঁড়িয়ে রইল সবাই। দুপুর 2টা। মিতুলের বাসার পাশের টং দোকানে বসে আছে আফিফ। এই সময় সেদিন মুগ্ধতাকে রাস্তায় পেয়েছিল আফিফ, তাই সেই আশায় আজও এখানে এসেছে। আজ যে করেই হোক মিতুলের সাথে কথা বলতে হবে তাকে। কথাটা বলাটা প্রায়ই জরুরি হয়ে পড়েছে ওর কাছে। অনেকক্ষণ বসে থাকার পরও মিতুলের দেখা পেল না। বিরক্ত হয়ে বাসায় ফেরার কথা চিন্তা করল। পরক্ষণে আবার ভাবল মিতুলের সাথে কথা বলতেই হবে। প্রায় সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও ওর দেখা পেল না। মিতুলের বাসায় ঢোকার সাহস করে উঠতে পারল না, তাই হতাশ হয়ে বাড়ি ফিরে গেল আফিফ। অধরার সাথে বসে গল্পে মেতেছে মুগ্ধতা। অনেক দিন পর প্রাণ খুলে হাসছে ও। পুরোনো দিনের মজার স্মৃতিগুলো মনে করে হেসে চলছে দুজনে। তখনই মুগ্ধতার ডাক পড়ল। আফিফের বাবা ডেকে পাঠিয়েছেন মুগ্ধতাকে। একান্তে মুগ্ধতার সাথে কথা বলতে চান উনি। আঙ্কেলের রুমের সামনে দাঁড়িয়ে আছে মুগ্ধতা। রুমে আন্টিও আছেন। আফিফের বাবা কিছু বলবেন, কিন্তু বলছেন না। রুমে পিনপতন নীরবতা। হঠাৎ নীরবতা ভেঙে এক নিঃশ্বাসে বললেন আফিফের বাবা, মুগ্ধতা, আগামী সপ্তাহে তোমার বিয়ে। কথাটা শোনা মাত্র মাথা তুলে চোখ বড় বড় করে তাকালো মুগ্ধতা। নিমেষে চোখ দুটো ভরে এলো তার। বিয়ে? আবার সেই লজ্জাজনক হতাশা, যেই লজ্জাজনক অবস্থায় কয়েক মাস আগেও পড়তে হয়েছিল মুগ্ধতাকে। কিন্তু না, এবার আর সেই লজ্জায় পড়তে চায় না ও। নিজেকে আর কারোর কাছে হাসির খোরাক বানাতে পারবে না। চোখ ভর্তি জল নিয়ে অসহায় চোখে তাকিয়ে আঙ্কেলের উদ্দেশ্যে বলল, বিয়ে? কি বলছো আঙ্কেল? আঙ্কেল, কোনো কিছু অজানা নয় তোমার। আমি চাই না আর কেউ তোমার দিকে বা আমার দিকে আঙুল তুলুক। মুগ্ধতার কাছে এসে মাথায় হাত বুলালেন উনি। চোখের পানি মুছে বললেন, তোর আঙ্কেলকে বিশ্বাস করিস তো মুগ্ধতা? এটা জানিস তো তোর আঙ্কেল কারো কাছে তোকে ছোট হতে দিবে না। তোর ভালো ছাড়া কখনো খারাপ চাইবে না। আঙ্কেল এমন একজন মানুষ জেনে আমার খারাপ হতেই দেবেন না। সব সময় আগলে রাখেন আমায়। বিশ্বাস করি আঙ্কেল, নিজের থেকেও বেশি বিশ্বাস করি। কিন্তু আঙ্কেল, কোনো কিন্তু নয়, আদনানকে বিয়ে করার সিদ্ধান্ত তোর ছিল। আমি আপত্তি করিনি, কারণ আমি চেয়েছিলাম আমার মেয়েটা যেন ভালো থাকে, মনের মানুষের সাথে সুখে থাকে। কিন্তু বলেই
কিন্তু বলে দীর্ঘশ্বাস ছাড়লেন উনি। যা হলো সেটা কল্পনা অতীত ছিল আমার, কিন্তু এবার আমি যাকে তোর জন্য ঠিক করেছি, আমি জানি সে তোকে ভালো রাখবে, কখনো তোকে অসম্মান করবে না, কারোর কাছে তোকে ছোট হতে দেবে না। আঙ্কেল এই সিদ্ধান্তের উপর কথা বলার সাহস নেই আমার, কারণ আঙ্কেল কখনো খারাপ চান না। আর যে মানুষটা আমাকে ছোট থেকে আগলে রেখেছে, সেই মানুষটার কথা না শুনলে নিজেকে বড় অকৃতজ্ঞ মনে হবে আমার। কিন্তু আঙ্কেল, আমি এই বাড়ির কেউ নই, সেটা জেনে কি আমাকে মানতে রাজি হবে? যেখানে এতদিনের পরিচিত আদনান মানতে পারেনি। মারে, সবাই আদনান নয়। আদনান তোর পরিচয়টাকে বড় করে দেখেছে, তোর ভালোবাসাটা দেখেনি। কিন্তু আমি যাকে ঠিক করেছি সে সব জেনেই তোকে বিয়ে করতে রাজি হয়েছে। তুই এ বাড়ির কেউ হোস না, সব জানে, তবুও তোকে মানতে সমস্যা নেই ছেলে আর তার মায়ের। তুই দেখ না, শুধু মা তোর একটা ছবি দেখে ওরা তোকে পছন্দ করে নিয়েছে, সামনাসামনি দেখার প্রয়োজনই মনে করেনি। আমি বলার পরও মানা করেছে। ওই ছেলে হীরের টুকরো রে মা, তুই দেখিস, খুব সুখী হবি। আঙ্কেলের কথায় দীর্ঘশ্বাস ছাড়লাম আমি। সুখ সেটা আর এই জীবনে পাবো না আমি, কারণ বাবা মা মারা যাওয়ার পরই আমার জীবনের সুখ পাখিটা উড়ে গেছে, আর যা আর কখনো ধরা দিবে না আমার। করুণ স্বরে আঙ্কেলকে বললাম, আঙ্কেল বিয়েটা এক্ষুনি না করলে হয় না? মানে আমার লেখাপড়াটা শেষ হওয়ার পরই না হয়? কথাটা শেষ হওয়ার আগে বলে উঠলেন আঙ্কেল, না রে মা, ছেলের মা পুত্রবধূ ঘরে তোলার জন্য মরিয়া হয়ে উঠেছেন। উনি খুব তাড়াতাড়ি তোকে নিজের ঘরে নিয়ে যেতে চান। ওনার তাড়াহুড়োয় নিয়ে যেতে সামনের সপ্তাহে তোর বিয়ের ডেট ফিক্সড করতে বাধ্য হয়েছি। তোর কাছে আমার একটাই অনুরোধ, তুই না করিস না মা, আমার মুখ পুরাস না। নিজের মেয়ে মনে করে তোকে না জানিয়ে সিদ্ধান্ত নিয়েছি, আর এটা বিশ্বাস রাখিস তুই ঠকবি না। আঙ্কেলের অনুরোধের কাছে হার মানতে হলো আমায়। এমন করুণ সুরে আকুতি ভরা কণ্ঠের কথাগুলো ফেলতে পারলাম না আমি। কি করে ফেলবো? নিজের বাবার জায়গায় ওনাকে বসিয়েছি আমি। যদি কখনো বাবা বলে ডাকিনি, তাতে কি ওনাকে বাবার থেকে কম ভালোবাসি না আমি? মুখে গম্ভীর মুখে ভার্সিটির অডিটোরিয়ামে দাঁড়িয়ে আছি। তিথি কোথায় সেই সম্পর্কে কোনো আইডিয়া নেই আমার। ওকে খোঁজার ইচ্ছাটাও কেন জানি মরে গেছে। ভীষণ হয়ে এক মনে আকাশের দিকে তাকিয়ে আছি। কি অদ্ভুত আমার জীবনটা! যাকে ভালোবাসলাম, যার জন্য সারা জীবন থাকতে চেয়েছিলাম, তাকে ছেড়ে আজ অন্য কারোর সাথে ঘর বাঁধতে ইচ্ছে হচ্ছে আমায়। আচ্ছা, আমি ঠকাচ্ছি না তো তাকে? তাকে নিজের সবটুকু দিয়ে আপন করতে পারবো কি? আর মাত্র 3 দিন পর বিয়ে। ছেলেটাকে দেখিনি এখনো। আঙ্কেল ছবি দিয়েছিল, সবাই দেখেছে। অধর আপু অনেকবার দেখার জন্য বলেছে, কিন্তু একবারও তাকে দেখার জন্য ইচ্ছে জাগেনি আমার। সকলের ভাষ্যমতে ছেলেটি খুবই স্মার্ট। আন্টিও ছেলের প্রশংসায় পঞ্চমুখ। আনমনে কথাগুলো ভেবে চিনতে চলেছি, তখনই কারো গলার আওয়াজ পেয়ে চমকে উঠলাম আমি। হেই, ডেঞ্জারাস ওমেন, ওখানে ওভাবে গোমরা মুখ করে দাঁড়িয়ে আছো কেন? দেখে তো মনে হচ্ছে স্বামী মারা গেছে। পেছনে তাকিয়ে চমকে উঠলাম আমি। মুগ্ধ, মুখে বাঁকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। এই মুহূর্তে তর্কে জড়ানোর কোনো ইচ্ছা নেই আমার, তাই আবারও সামনে তাকালাম। হঠাৎ কানের কাছে স্থির গলায় বলল, মুগ্ধতা, তোমার কি মন খারাপ? এমন শীতল কণ্ঠ শুনে হকচকিয়ে উঠলাম আমি। এই প্রথম এতটা আকুতি জড়িত কণ্ঠে আমার সাথে সাথে কথা বলছে মুগ্ধ। নইলে সবসময় ছেলেটা আমার সাথে খোঁচাখুচি ছাড়া কথাই বলে না। তার প্রতি উত্তরে বললাম, না, মন খারাপ হতে যাবে কেন? আমার কথায় মৃদু হাসল মুগ্ধ। সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইল। মুখ পানে হয়তো কথাটা বিশ্বাস হয়নি তার, তাই বলল, তাহলে এখানে এভাবে বিষণ্ণ হয়ে একা একা তিথিকে ছাড়া দাঁড়িয়ে আছো কেন? তোমাকে দেখে স্বাভাবিক লাগছে না মুগ্ধতা, কেমন চিন্তিত লাগছে। কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে বলতে পারো, যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। ওনার কথায় ক্ষীণ হয়ে হাসলাম আমি। সমস্যা এ আর নতুন কি? এটা তো নিত্যদিনের সঙ্গী, কিন্তু কাউকে বলা যায় না। আপনি বুঝবেন না মুগ্ধ আমি কিভাবে বেঁচে আছি। কথাটা বলে কতটা কষ্ট বুকে নিয়ে আছি। দীর্ঘশ্বাস ফেলে বললাম, না, কোনো সমস্যা নেই, এমনি দাঁড়িয়েছিলাম। আর বাকি রইল তিথি, ও বোধহয় এখনো আসেনি। ও, তাই বলো। আচ্ছা, তুমি কি সবসময় এরকম গোমরা মুখ হয়ে থাকো নাকি?
লোকটা কেমন যেন ঠেস না দিয়ে কথা বলতেই জানে না। ইচ্ছে করেই নাকি এমনি আমার পিছনে লেগে থাকে কে জানে। কই, আমি তো কখনো গোমরা মুখে থাকি না, সব সময় হাসি মুখেই থাকি। আচ্ছা, অন্যের পেছনে না লাগলে আপনার বোধহয় পেটের ভাত হজম হয় না, তাই না? মুগ্ধ তার কথা শুনে কপাল কুঁচকে এলো মুগ্ধর। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে বিড় করে বলে উঠল, অন্যের পেছনে না, শুধু তোমার পেছনেই লাগি, নইলে দিনটাই খারাপ কাটে আমার। কি বললেন? কই কিছু না তো। আচ্ছা, ভালো থেকো। আসছি বলেই শার্টের হাতা ফোল্ড করতে করতে চলে গেলেন উনি। এই ছেলেটা আস্ত বিরক্তকর হাড্ডি। কেমন যেন আমার সব বিষয়ে নাক গলাতেই হয় তাকে। ক্লাসে বসে টিচারদের জন্য অপেক্ষা করছি আমরা। তিথিকে এই ব্যাপারে বলবো কি বলবো না ভাবতে পারছি না আমি। না বললেও কেমন হয়, তাই সব কিছু খুলে বললাম ওকে। আমার কথা শুনে মাথায় হাত তিথির। তবে আঙ্কেলের ডিসিশনটা খুব ভালোই, সেটা এক বাক্যে স্বীকার করলো ও। কিন্তু আমি এখনো পাত্রকে দেখিনি, এটাই মানতে পারছে না তিথি। কানা না লোলা, কার না কার সাথে বিয়ে হচ্ছে সেটা না দেখেই বিয়ে করব, এটা 100% বোকামি। ওর কথা অনুযায়ী আদনানকে দেখিয়ে দেওয়ার জন্য হলেও আদনানের কপালে বউ জোটানোর আগে আমার বিয়ে করা জরুরি। ওর কথাগুলো একেবারে ফেলার মতো নয়। আঙ্কেলেরও এক কথা, আদনানকে দেখিয়ে ওর আগে আমার বিয়ে সারতে চান উনি। ওকে দেখিয়ে দিতে চান আশ্রিতা বলে সবাই দূরে ঠেলে দেয়নি, কারণ সবাই ওর মতো অমানুষ নয়। এক বুক সাহস সঞ্চয় করে তিথির সামনে দাঁড়িয়ে আছে রাতুল। আজ তিথিকে মনের কথা বলেই ছাড়বে। এতদিন ধরে ওকে আকারে ইঙ্গিতে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু বুঝতে নারাজ তিথি। ভালোবাসা সম্পর্কে কোনো ধারণাই যেন নেই তার, এখনও যেন দুধের শিশু। সবার সব কথা বুঝে মুগ্ধ তার ভালোবাসার মানুষ সম্পর্কে জ্ঞানও দিয়ে বেড়ায়, কিন্তু বুঝল না শুধু রাতুলকে। রাতুলকে রাস্তা আটকে দাঁড়াতে দেখে চোখ বড় বড় করে তাকালো তিথি। রাতুলের উদ্দেশ্যে বলল, ভাইয়া, তুমি হঠাৎ এখানে, আর আমার রাস্তা আটকাচ্ছেন কেন? তিথির চাহনি দেখে ভয়ে জড়সড় হয়ে দাঁড়ালো রাতুল। গলা অবধি শুকিয়ে গেছে তার, কোনো কথা বের করতে পারছে না। অনেক চেষ্টা করে কথা বলতে সফল হলো সে। না, এমনি এদিকে যাচ্ছিলাম, তোমাকে দেখে দাঁড়িয়ে পড়লাম এই আর কি। ও, তাই বলো? আচ্ছা, তোমাকে একটা কথা বলার ছিল। রাতুলের কথায় ভ্রু কুঁচকে তাকালো তিথি। ওর চাহনি দেখে ভড়কে গেল রাতুল। বলেন। তিথিকে প্রপোজ করার সাহস কোনো কালেই করে উঠতে পারেনি রাতুল। কেন জানি ওর চোখের দিকে তাকালে সব এলোমেলো হয়ে যায়। কেন হয় নিজের বুঝতে পারে না। এই পর্যন্ত অনেকবার নিজের অব্যক্ত মনের কথা বলতে গিয়ে বলতে পারেনি রাতুল। বারবার শূন্য হাতে ফিরতে হয়েছে ওকে। আজও তার ব্যতিক্রম হয়নি। ওর চোখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারল না। কিছু না কি বলেই হন হন করে চলে গেল। হতভম্ব হয়ে রাতুলের যাওয়ার পানে চেয়ে রইল তিথি।